সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। সবাইকে আজকের পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত অধ্যায় ৮ বৃত্ত সংক্রান্ত উপপাদ্যগুলো নিয়ে আমরা এই পর্বগুলো চালাচ্ছিলাম। আজকে আমরা উপপাদ্য ১৯ নিয়ে আলোচনা করব। তো আমরা যারা গত পর্ব দেখি নাই, গত পর্বটা একটু দেখে ফেলবো, ওখানে আরও ডিটেলস আলোচনা আছে, তাহলে এটা বুঝতে আরও সহজ হবে। তো আমরা গত ক্লাসেও বলেছিলাম, ও যদি একটা বিন্দু হয়, এবি যদি একটা সরলরেখা হয়, ও বিন্দু হতে এবি সরলরেখার দূরত্ব কতটুকু, এইটা যদি আমি বের করতে চাই, তাহলে ও বিন্দু হতে এবি এর উপর একটা কি আঁকতে হবে, লম্ব আঁকতে হবে। যদি উইটা এবির উপর লম্ব হয়, যদি উই এবির উপর লম্ব হয়, তখন উইটাই হবে, উই হবে ও বিন্দু হতে এবি এর দূরত্ব। তাহলে আমরা কি শিখলাম? একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব বের করতে হলে বিন্দুটা থেকে সরলরেখার উপর লম্ব আঁকতে হবে। লম্বটার দৈর্ঘ্য যতটুকু হবে ততটুকুই হবে ওই বিন্দু হতে ওই সরলরেখার দূরত্ব। ও বিন্দু হতে এবির উপর উই লম্ব এঁকেছি, উইটাই হচ্ছে ও বিন্দু হতে এবি এর দূরত্ব। আমাকে বলছে বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী, মনে করি ও বৃত্তের কেন্দ্র, সেটা হতে সমান দূরে অবস্থান করে সমদূরবর্তী, বৃত্তের কেন্দ্র হতে সমদূরবর্তী, সমান দূরে আছে সমদূরবর্তী সকল চেয়া, অর্থাৎ কেন্দ্র থেকে সমান দূরে থাকে যে সকল চেয়া। মনে করি একটি চেয়া হচ্ছে এবি, একটি চেয়া হচ্ছে সিডি। এই যে দুটা এবি আর সিডি, যে দুটা কেন্দ্র হতে সমদূরবর্তী হতে হবে। তো কেন্দ্র থেকে সমদূরবর্তী কখন হবে? এই যে পয়েন্টটা এখানে কাজে লাগাতে হবে। তাহলে আমি যদি উ হতে এবির উপর উই লম্ব আঁকি এবং উ হতে সিডির উপর যদি উএফ লম্ব আঁকি, ওই লম্ব দুটা যদি পরস্পর কি হয়, সমান হয়, ওই লম্ব দুটা যদি উইটা কিন্তু এবির উপর লম্ব, আবার উএফটাও সিডির উপর লম্ব, তখন ও বিন্দু হতে এবি এর দূরত্ব বুঝাবে উই, আর ও বিন্দু হতে সিডি এর দূরত্ব বুঝাবে ওয়েব। তো উই ইকুয়াল টু ওয়েব, উই ইকুয়াল টু যদি ওয়েব হয়, এটা দ্বারা এটাই বোঝা যাবে কেন্দ্র থেকে এই যে দুটা সমদূরবর্তী। অর্থাৎ উ হতে এবির উপর লম্ব আঁকলে, উ হতে সিডির উপর লম্ব আঁকলে লম্ব দুটা যদি পরস্পর সমান হয়, তখন বোঝা যাবে কেন্দ্র থেকে ওই যে দুটা সমদূরবর্তী। তো আমাকে সূত্রটাতে বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ কেন্দ্র থেকে সমান দূরে অবস্থান করে এইরকম সকল জিয়া, যতগুলো জিয়া থাকবে, এরা একটা আরেকটা সমান হবে, পরস্পর সমান হবে। অর্থাৎ উই ইকুয়াল টু ওয়েব দেওয়া আছে, আর আমাকে প্রমাণ করতে হবে এবি ইকুয়াল টু সিডি। তো শিক্ষার্থীরা, আমরা ছবি এটা এঁকে ফেলি। আমরা ছবি আঁকাটাও কিন্তু শিখব, সব কিছু পারফেক্টলি শিখব। আমরা যেন আগামী শতাব্দীর চ্যালেঞ্জ, এই যে শতাব্দীতে আমরা আছি, সেই শতাব্দীর চ্যালেঞ্জ যেন আমরা মোকাবেলা করতে পারি, এবং সেটা মোকাবেলা করতে হলে শিক্ষার বিদটা স্ট্রং হতে হবে, তাহলে তুমি অনেক কিছু তাড়াতাড়ি জানবে। তো এখন তো আমাকে প্রমাণ করতে হবে যে দুটা সমান। তো আমি নিব যে দুটা সমান করে। কিভাবে? আমি একটা যে প্রথমে আন্দাজ করে আঁকি নিলাম, যেমন আমি 0 থেকে 10 নিলাম, এই যে এর দৈর্ঘ্য, ওই যে এর দৈর্ঘ্য কিন্তু 0 থেকে 10 হতে হবে। তো ওটাও নিলাম আমি 0 থেকে 10। এটার নাম দিয়ে আমরা এবি এবং এটার নাম দিয়ে আমরা সিডি। এবার আমরা লম্ব আঁকব। আমরা প্রত্যেকটা পর্বে উপপাদ্য লম্ব আঁকার পদ্ধতি দেখাচ্ছি, এটা দিয়ে আমরা এটা দিয়েই আঁকব। এই যে মানে স্কেল আছে, স্কেলটাকে যদি এবির সাথে আমরা চেপে ধরি, এবং এই যে সমকোণ ত্রিকোণ আছে, এটার সমকোণটা যদি এটার সাথে চেপে ধরি এবং এটাকে সামনে পিছনে এনে যখনই ওর সাথে মিলে যাবে, একটা টান মারলে সেটা লম্ব হয়ে যাবে। ওইদিকেও একই অবস্থা, আমরা চেপে ধরবো সিডির সাথে স্কেলটা, তারপর সমকোণটা ত্রিকোণের চেপে ধরবো এবং এটাকে টানবো, টেনে কেন্দ্র বরাবর গেলে একটা টান মারবো, সেটাই লম্ব হয়ে যাবে। অর্থাৎ এটা লম্ব উই আর ওইটা লম্ব উএফ।
এখন আমরা বিশেষ নির্বাচন লিখব। আমরা যারা জিওমেট্রি পড়তেছি তারা অবশ্যই জানি বিশেষ নির্বাচন হলো সাধারণ নির্বাচনটাকে ছবি দিয়ে বর্ণনা করা, এই চিত্র দিয়ে এটাকে বর্ণনা করা। তো আমরা কি দেখছি এখানে? আমরা দেখছি বৃত্তটার কেন্দ্র উ, এটার দুইটা যে আছে, একটা এ বি আর সি ডি, এবং ওই দূরত্ব বের করার জন্য লম্ব এঁকেছি, সেটাও লিখবো আমরা লিখব, মনে করি উ কেন্দ্রিক বৃত্তে এ বি ও সি ডি দুইটি জে, এ বি ও সি ডি দুইটি জে। তারপর আমরা লম্ব এঁকেছি, সেই কথাটাও বলবো। উ হতে এ বি ও সি ডির উপর যথাক্রমে কি লম্ব আঁকলাম? একটা উ আর একটা কি উ এফ লম্ব আঁকি। এবং আমরা বলছি সমুদ্রবর্তী, উ ইকুয়াল টু কিন্তু উ এফ সমুদ্রবর্তী। এবং আমরা কি প্রমাণ করব? আমরা প্রমাণ করব যে এ বি ইকুয়াল টু সি ডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কোনো উপপাদ্যে আমরা যখন কোনো একটা উপপাদ্য প্রমাণ করি, প্রমাণ করার সময় যে ছবিটা আঁকা হয়েছে সেই ছবি দিয়ে যদি উপপাদ্যের বিষয়বস্তুটা খুব ভালোভাবে কি করা না যায়, প্রমাণ করা না যায়, আরও এক্সট্রা ছবি এঁকে প্রমাণ করতে হয়, তখন ওই উপপাদ্যের অঙ্কন লিখতে হয়। যেমন এই উপপাদ্যটা, এখানে যে ছবি আঁকা হয়েছে এই ছবি দিয়ে মানে এই উপপাদ্যটা প্রমাণ করা যাবে না। সুতরাং এটা প্রমাণ করতে হলে তোমাকে এক্সট্রা কিছু আঁকতে হবে এবং সেই অঙ্কনের বিবরণ তোমাকে এখানে লিখতে হবে। আমরা এই উপপাদ্যটা প্রমাণ করব কিন্তু একটা ত্রিভুজ গঠন করে। এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন করব আমরা। ওই ত্রিভুজ দুটোটা সর্বসম হবে। সর্বসম হলে এই সাথে সিএফ এর একটা, এইখানে আমরা যে এই বাহুটা দেখতেছি, এখানে আমরা যে সিএফ বাহুটা দেখতেছি, এই এই এবং সিএফ এই বাহু দুটোটাকে একটা ত্রিভুজের বাহু করতে হবে। এবং ওই দুইটা বাহু পরস্পর যদি আমি সমান প্রমাণ করতে পারি, তাহলে একটা রিলেশনের সাহায্যে আমি এ বি ইকুয়াল টু সিডি প্রমাণ করতে পারবো। এই জন্যই আমরা কি করব, এইকে একটা ত্রিভুজের বাহু করব, এই জন্য উয়ে যোগ করব। সি এফকে একটা ত্রিভুজের বাহু করব, এই জন্য ওর সাথে সি যোগ করব। আমরা যোগ করে দিই, আমরা যোগ করি ওর সাথে এ এবং যোগ করি ওর সাথে সি, এবং সেটা আমরা এখানে লিখব, ওর সাথে এ এবং উ এর সাথে সি যোগ করি। স্টুডেন্টগুলো আমরা ক্লাস 8-এ একটা উপপাদ্য শিখেছি খুব বৃত্ত সংক্রান্ত, এবং এই উপপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট, এটা ছাড়া তুমি চলতে পারবে না। সেটা আমি লিখছি, তারপর বিবরণ দিচ্ছি। আমরা যারা উপপাদ্য 18 দেখে ফেলেছি ওখানেও ওইটা প্রয়োগ করেছি, এখানেও প্রয়োগ করতেছি। বৃত্তের কেন্দ্র হতে বেশ ভিন্ন অন্য কোনো এর উপর অঙ্কিত লম্ব ওই জিয়াকে সমদ্বিখণ্ডিত করে। এই কথাটার অর্থ আমরা একটু বুঝতে চেষ্টা করি। আমরা মনে করছি এইটা একটা বৃত্ত, সেই বৃত্তের কেন্দ্র উ, এ বি একটি জে। আমাকে বলা হচ্ছে যে বৃত্তের কেন্দ্র হতে জে এর উপর, বেশ নয় এরকম কোনো একটা জে এর উপর যদি কি আঁকি, লম্ব আঁকি, একটা লম্ব আঁকতে হবে জে এর উপর কেন্দ্র হতে। তাহলে কেন্দ্র হতে জে এর উপর আমরা মনে করি একটা লম্ব আঁকি, আমরা লম্ব আঁকলাম ওইটা এ বির উপর। কি করে লম্ব ওই যে এঁকেছি সেইটাকে সমান দুই খণ্ডে খণ্ডিত করে, সমান দুই ভাগে ভাগ করে। লম্বটা জিয়াটাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে উই যেহেতু এ বি লম্ব এঁকেছি, তার মানে এই বিন্দুতে এই এ বিটা সমান দুই ভাগে ভাগ হয়েছে। তার মানে কি হয়েছে, এ ইকুয়াল টু বি হয়েছে। আমরা আমাদের জেনারেল সেন্স ইউজ করি, এ ইকুয়াল টু যদি বি হয় তাহলে এ আর বি প্রত্যেকটা এ বি এর অর্ধেক হয় না? অবশ্যই হয়।
এই এইটাও বির অর্ধেক হয়, বিটাও এইটার অর্ধেক হয়। আমরা এক্স্যাক্টলি সেটা এখানে প্রয়োগ করব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু উই লম্ব এঁকেছি বির উপর, সেটাই লিখছি আমরা এখানে, যে যেহেতু উই লম্ব বি, তাহলে উই যদি বির উপর লম্ব হয়ে থাকে, এ থেকে ই এর দূরত্ব বি এর দূরত্বের অর্ধেকের সমান হবে না, অর্থাৎ এইটা কার অর্ধেক হবে, বি এর অর্ধেকের সমান হবে। ঠিক অনুরূপভাবে আমরা উএফটাও লম্ব এঁকেছিলাম কার উপর, সিডির উপর, তাহলে উএফ হচ্ছে সিডির উপর লম্ব। তো উএফটা যদি সিডির উপর লম্ব হয়, তাহলে সিএফটা কার অর্ধেক হয়, সিডি এর অর্ধেক হয়। তাহলে আমরা সেটাই লিখি, সিএফ ইকুয়াল টু হাফ সিডি, অর্থাৎ উএফ সিডির উপর লম্ব আঁকা হয়েছে এই সূত্র অনুসারে, সিএফটা সিডি এর অর্ধেক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটা উপপাদ্য জানি, দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার জন্য 4টা সূত্র আছে। সেই 4টা সূত্রের ভিতর একটা সূত্রকে বলা হয় সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য, একটাকে বলা হয় সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য, অতিভুজ বাহু উপপাদ্য। সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য, এটাই আমরা একটু বুঝতে চেষ্টা করব। এটা কীরকম, খুবই সহজ। কত ক্লাসে যারা দেখেছো এরা বুঝতে পারছো, আমি আরেকবার রিপিট করছি যদি কেউ না দেখে থাকো সেই জন্য। তো এটা মনে করি দুইটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজের বিটা এক সমকোণ, ডিএফ ত্রিভুজের ইটা এক সমকোণ, তার মানে এই দুটোটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের এক কোণ এক সমকোণের সমান তাকে সমকোণী ত্রিভুজ বলে। তাহলে এবিসি ত্রিভুজের বি কোণ যদি এক সমকোণ হয়, তাহলে এটা সমকোণী ত্রিভুজ। ডিইএফ ত্রিভুজের ই যদি এক সমকোণ হয়, সেটাও সমকোণী ত্রিভুজ। তো দুইটা সমকোণী ত্রিভুজ কখন সর্বসম হবে? যখন একটার অতিভুজ আরেকটার অতিভুজের সমান হবে, একটার অতিভুজ আরেকটার অতিভুজের সমান হবে। যেহেতু এটা বি সমকোণ, এর অতিভুজ হচ্ছে এসি। সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। আমরা মনে করি দুটোটার অতিভুজ সমান, যে কোনো কারণে সমান হলো, এবং আমরা যদি বলতে পারি যে এবি ইকুয়াল টু ডি, তখন শিক্ষার্থীরা ত্রিভুজ এবিসি আর ত্রিভুজ ডিইএফ কি হবে? সর্বসম হবে। তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার সূত্রটাকে আমরা সংক্ষেপে কি বলবো? অতিভুজ বাহু উপপাদ্য। এবং দুইটা সমকোণী ত্রিভুজ কখন সর্বসম হবে? যখন একটার অতিভুজ আরেকটার অতিভুজের সমান হয়, এবং অতিভুজ ছাড়া আর যে দুইটা বাহু থাকবে সেই দুইটা বাহুর যে কোনো একটা বাহু অপরটারও অতিভুজ ছাড়া যে দুইটা বাহু থাকবে সেটার যে কোনো একটা বাহুর যদি সমান হয়ে যায়, তখন দুইটা ত্রিভুজ সর্বসম হবে। এবং দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার অর্থ হলো একটার 3 বাহু আরেকটার 3 বাহুর সমান হওয়া, একটার 3 কোণ আরেকটার 3 কোণের সমান হওয়া। তো আমরা উই লম্ব এঁকেছি এবির উপর, তাহলে এই কোণটা এক সমকোণ, তাহলে ত্রিভুজ এ উ ই সমকোণী ত্রিভুজ। অনুরূপভাবে উএফ সিডির উপর লম্ব এঁকেছি, তাহলে এই কোণটাও এক সমকোণ, তাহলে ত্রিভুজ সি ও এফও সমকোণী ত্রিভুজ। এই দুইটা সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব এই সূত্রের সাহায্যে। আমরা ত্রিভুজ দুটোটা লিখি, একটা ত্রিভুজের নাম এ উ ই, আরেকটা ত্রিভুজের নাম শিক্ষার্থীরা সি উ এফ এ। আমরা লিখে দিব সমকোণী। কেন সমকোণী আমরা নিশ্চয়ই বুঝেছি। তো এই দুইটা সমকোণী ত্রিভুজ সর্বসম প্রমাণ করব এই সূত্রটার সাহায্যে। এখন আমরা দেখি তো সমকোণের বিপরীত বাহু কে? উএ। তাহলে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ উএ, এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে উএ, অর্থাৎ এ উ সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে উএ, এই উএ। আবার সি ইউ এফ সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে উসি। কেন? সমকোণের উল্টা সাইডের বাহু যে, তাহলে এটার অতিভুজ উসি। এখন এই দুটো অতিভুজ সমান কিনা? অতিভুজ হলেই সমান হবে এমন কোনো কথা নেই, সমান হতেও পারে নাও হতে পারে, কিন্তু এইটাতে সমান কিনা? একটা বৃত্তে যতগুলো ব্যাসার্ধ আঁকবে প্রত্যেক ব্যাসার্ধ দৈর্ঘ্যে সমান হবে।
ও বৃত্তের কেন্দ্র এ বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, উয়ে এই বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের। আবার ও বৃত্তের কেন্দ্র সি বৃত্তের পরিধির উপর একটা বিন্দু, উসিও এই বৃত্তের ব্যাসার্ধ। যেহেতু উয়ে এবং উসি একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তে যতগুলো ব্যাসার্ধ আঁকি না কেন প্রত্যেকটি সমান হয়, তাহলে এই দুটোটা প্রত্যেকটা সমান হবে, একই ত্রিভুজের ব্যাসার্ধ যে। তো আমরা এখানে কারণ লিখব একই বৃত্তের ব্যাসার্ধের কারণে। তো শিক্ষার্থীরা এবার আমাদের এই তো অতিভুজ অতিভুজ সমান হয়ে গিয়েছে, আরেকটা বাহুর সমান বলতে পারলেই হলো। তো আমরা সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন অর্থাৎ উপপাদ্যে যে তথ্যটা দেওয়া আছে এটা ইউজ না করলে তো আর প্রমাণ করতে পারবে না, এটা তো ইউজ করতেই হবে। এই তথ্যটা ইউজ করি। এটা মানে কি, এ উ ই ত্রিভুজের উই বাহু আর এটার ওয়েব বাহু পরস্পর সমান, এটা তো দেওয়াই আছে। হ্যাঁ, আমরা সেটা লিখি উই ইকুয়াল টু ওয়েব। এখন উই ইকুয়াল টু ওয়েব কেন তুমি কারণ লিখবে যে সেটা দেওয়া আছে। তাহলে শিক্ষার্থীরা এরকম হলো না, এই তো ত্রিভুজ বাহু উপপাদ্য হলো। তো তাহলে আমরা ত্রিভুজ দুটোটা কি বলতে পারি, সর্বসম। সুতরাং ত্রিভুজ এ উই সর্বসম ত্রিভুজ সি ইউএফ। আমরা লিখব কারণটা অবশ্যই লিখব সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে, অতিভুজ বাহু উপপাদ্য অনুসারে। তো ডিয়ার স্টুডেন্টগুলো, এখন দুইটা সমকোণী ত্রিভুজ, যে সমকোণী হবে হোক, যেই রকম হবে হোক, দুইটা ত্রিভুজ যদিই সর্বসম হয়, একটার 3 বাহু আরেকটার 3 বাহুর সমান হবে, একটার 3 কোণ আরেকটার 3 কোণের সমান হবে। সুতরাং এই ত্রিভুজের 3 বাহু এই ত্রিভুজের 3 বাহুর সমান। তার মানে আমি প্রমাণের সময় উয়ে ইকুয়াল টু সি বলেছি, উই ইকুয়াল টু ওয়েব বলেছি, তাহলে এই ত্রিভুজের আরেকটা বাহু থেকে যায় না, সেটাকে এই। আর ওই অপর ত্রিভুজের আরেকটা বাহু তাকিয়ে যায় না, সেটাকে সিএফ। এরা পরস্পর সমান। এবার আমরা এটা কাজে লাগাবো। এই যে এই ইকুয়াল টু কি প্রমাণ করেছি, হাফ এ বি, সেটা এখানে লিখে দিই হাফ এ বি। ওখানেও সিএফ ইকুয়াল টু আমরা কি প্রমাণ করেছি, হ্যাঁ, হাফ সিডি, আমরা হাফ সিডি লিখে দিই। তো এটা তো একটা ইকুয়েশনকে সমান রাশি দ্বারা গুণ করা যায়, ভাগ করা যায়। তাহলে দুটোটাকে আমরা হাফ দ্বারা ভাগ করে ফেলি, হাফ দ্বারা ভাগ করলে এ বি ইকুয়াল টু সিডি। এবং এটাই হচ্ছে আমাদের উপপাদ্যের বিষয়বস্তু, সে সমান, অর্থাৎ কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল চেয়ে পরস্পর সমান। জ্যামিতিগুলোতে আসলে কি করতে হয়, যেমন এই জিনিসটা যদি আমরা জেনে থাকি, এই দুইটা তথ্য জানা থাকলে এই উপপাদ্যটা প্রমাণ করা কোনো ব্যাপারই না। সেই জন্য আসলে উপপাদ্যগুলো হয় কি, একটা ব্যাপার থেকে সব ব্যাপার আছে। এই জন্য তুমি বিন্দু, রেখা, তল, কোণ, ত্রিভুজ ওইগুলো থেকে যদি তুমি সব বুঝে আসো, তাহলে এগুলা প্রমাণ করার জন্য কোনো ব্যাপারই না। একটা প্রসঙ্গক্রমে বলে রাখি, আমি কিন্তু জ্যামিতির প্রাথমিক বিষয়গুলো নিয়ে শুধু একটা ক্লাস নিব, ওই ক্লাসে শুধু প্রাথমিক তথ্যগুলো থাকবে সব ক্লাসের জন্য, তোমরা সে ভিডিওটাও দেখবে। তো এত ধৈর্য সহকারে যে আমার ক্লাসটা দেখেছো, সেই জন্য তোমাকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ। তো আগামী পর্বগুলিতেও তুমি আমাদের সাথে থাকবে এরকম প্রত্যাশা করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।